Hello my dear students, welcome you all to my class, and today I am going to be with the students of class 12, and obviously it is going to be, as you find on the board, the class on poetry. And the first poem that is there in your syllabus, named On Killing a Tree, written by Gieve Patel, that is the matter of discussion or subject of discussion of ours today. Okay, and for your kind information, with this particular piece I am going to launch my discussions or my classes for class 12 on my channel, okay, English Time with Somnath. তো ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছো আমার সঙ্গে এই ক্লাসে, প্রত্যেককে একটা কথা বলবো, ডেফিনেটলি একটা বিষয় মাথায় রেখে আমি ক্লাস 12 এর ক্লাসগুলো নেব, not only class 12 but class 11 as well as of class 10, especially class 11 and 12, that is the higher secondary level, that some of you would go for study of English honors in future. ভবিষ্যতে তোমরা কেউ না কেউ বা কয়েকজন হয়তো ইংরেজি অনার্স পড়বে, এই ভাবনাটা মাথায় রেখে আমি ক্লাসগুলো নেব। এই কথাটা বললাম এই কারণে যে the classes that I will deliver to you through my channel platform, those would be a bit elaborate, a bit argumentative, analytical on the various aspects of literature, অর্থাৎ সাহিত্যের বিভিন্ন দিকে অল্প করে হলেও, ছোট্ট পরিসরে হলেও একটা মোটামুটি ক্রিটিক্যাল ডিসকাশন, একটু অ্যানালিটিক্যাল ডিসকাশন থাকবে ক্লাসগুলোতে। কারণ আমি যদি ধরেও নিই যে 1% of the students who would be watching my classes would go for the English honors in the graduation level and obviously then the masters, then I think these classes should serve to provide some kind of root or basic ideas of literature for them. ওকে, তো যাই হোক না কেন, এই ভাবনাটাকে বা এই দৃষ্টিভঙ্গিটাকে মাথায় রেখে আজকে ক্লাসটা আমি শুরু করছি। প্র্যাকটিক্যালি দিস পোয়েম with which the poetry section of class 12 or you that is the students of class 12 begins. I think personally this poem is very much important, not only in the present scenario but also for the entire humanity in any of the circumstances, because there was or still is, not was but still is, the poem in your madhyamik syllabus, especially for the in the syllabus of class 12, class 10, that was My Own True Family. ওই যে কবিতাটা ছিল সেই কবিতার সঙ্গে এই কবিতার একটা লিঙ্ক রয়েছে, কিন্তু ডেফিনেটলি দেয়ার ইজ সাম লিঙ্ক, একটা লিঙ্ক তো রয়েছে, এবং যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা হচ্ছে দ্য কনসার্ন ফর দ্য এনভায়রনমেন্ট। অ্যাকচুয়ালি দ্য এনভায়রনমেন্ট ইজ দ্যাট ভেরি ম্যাটার অর এক্স্যাক্টলি দ্যাট ম্যাটার হুইচ উই দ্য হিউম্যান বিংস নিড দ্য মোস্ট বাট নেগলেক্ট দ্য মোস্ট অ্যাজ ওয়েল। আমাদের সবচেয়ে বেশি দরকার এনভায়রনমেন্টকে, পরিবেশ ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। আমাদের বেঁচে থাকার প্রধান শর্ত হচ্ছে পরিবেশ, সুস্থ পরিবেশ, আর ঠিক সেইটাকে কিন্তু আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। তো এই জায়গায় দাঁড়িয়ে অবহেলা শুধু তাই নয়, উই টর্চার নেচার, উই ডেস্ট্রয় এনভায়রনমেন্ট, এবং তার ইম্প্যাক্টটা আমাদের জীবনে খুব ডিসাস্ট্রাস হয়ে হাজির হয়। এবং সেই এনভায়রনমেন্ট যে প্লান্ডার, নেচার প্লান্ডারের অন্যতম বড় একটা জায়গা হচ্ছে ফেলিং অফ ট্রিজ, কাটিং অফ দ্য ট্রিজ, হুইচ শুড বি টার্মড ইনস্টেড অ্যাজ কিলিং অফ দ্য ট্রিজ। আমরা মানুষকে হত্যা করার কথা বলি হত্যা, ওকে, বাট উই নেভার সে দ্যাট কিলিং অফ দ্য ট্রিজ, উই জাস্ট সে ফেলিং অফ দ্য ট্রিজ, কাটিং অফ দ্য ট্রিজ। আমরা গাছ কাটা বলি, আমরা কখনো কিন্তু বলি না যে গাছ হত্যা। একটা বাংলা গান আছে না, যে মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মাফ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ। গোলাপের জায়গায় যদি আমরা একটু চেঞ্জ করে বলি, তবে কেন পায় না বিচার নিহত সে গাছ, তাহলে খুব একটা মনে হয় ভুলভাল হবে না, বরং অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো গাছ হত্যার বিচার হয় না, সবচেয়ে প্রথমে যদি বিচার হওয়া উচিত, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে, সেটা হচ্ছে কিন্তু গাছ হত্যার বিচার হওয়া উচিত। যেদিন মানুষেরা আমরা গাছ কেটে ফেলাকে হত্যা হিসাবে দেখব, তার বিচারের ব্যবস্থা করতে পারবো আইনের মধ্য দিয়ে, সেদিনই
আমাদের পৃথিবীটা হয়তো সুস্থ হওয়ার পথে সঠিকভাবে এগোবে। জানি না সেটা কবে হবে, জানি না, মানুষ হয়তো বিলুপ্ত হয়ে যাওয়ার পরে এই ইস্যুটা একদিন হয়তো অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে, তবু আমরা হয়তো ভাববো না। আমরা ভবিষ্যতের প্রজন্মের জন্য, আমাদের ভবিষ্যৎ জেনারেশন যারা ফিউচার জেনারেশন, তাদের জন্য ফিনান্সিয়াল ফিউচার রেডি করতে প্রচুর পরিশ্রম করি, কিন্তু তাদের জন্য এনভায়রনমেন্ট ফিউচার কি রেখে যাচ্ছি সেটা আমরা কখনো ভাবি না। সেই জায়গাটা কিন্তু ভাবাচ্ছেন আমাদের জিভ প্যাটেল থ্রু দিস পার্টিকুলার পোয়েম অন কিলিং আ ট্রি। অ্যাকচুয়ালি দ্য টাইটেল ইটসেলফ ইজ আ বিট ইম্পর্টেন্ট, স্পেশালি ইন রিলেশন টু দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড অন। অন এই শব্দটা প্রয়োগের দিক থেকে কিন্তু টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যালি দ্য ইউজ অফ দিস পার্টিকুলার প্রিপোজিশন অন has claimed a bit of attention, special attention from the readers, because instead of on, about should have been used. Anyone may say or anyone may think যে স্যার অনের জায়গায় কিন্তু আমরা অ্যাবাউট কথাটা বসাতেই পারতাম, বা উনি পারতেন, কবি কি করতে পারতেন সেটা বড় কথা না, বাট তিনি যেটা ব্যবহার করেছেন অন, this particular little word on carries a special layer of significance, and that is the significance of emphasis. Whenever we use about before a noun phrase, that about suggests some kind of shallow level, low level of importance. But when on is there, on is used with some noun phrase, it claims special attention, special emphasis. So just to give the thought or thought content or matter, or the subject matter better to say, a special layer of emphasis, to demand special layer of attention and seriousness on behalf of the readers, Gieve Patel the poet has used the word on with some kind of consciousness. সচেতনভাবেই এই অন শব্দটা ব্যবহার করেছেন জিভ প্যাটেল। এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওয়ান মোর থিং টু সে, জিভ প্যাটেল অ্যাজ আ পার্সন, you would come to know most probably through the discussion on the author, is connected or is associated with a movement called Green Movement. Green Movement বলে একটা মুভমেন্টের সাথে জড়িয়ে রয়েছেন, and the purpose of that movement is to protect the environment. Not only he himself, but with him a number of other great persons, writers, artists, they're also there associated. Okay, however, so গাছেদের হত্যা নিয়ে কিছু কথা বা কিছু বার্তা আমরা এই কবিতাটায় দেখব, যেটা কবি জিভ প্যাটেল আমাদের সামনে সিরিয়াস কনসার্ন হিসাবে তুলে ধরেছেন, এবং সেই সিরিয়াসনেসটা আমরা পাচ্ছি অন এই শব্দের প্রয়োগের মধ্য দিয়ে। ওকে, লেটস মুভ অন টু দ্য ডিসকাশন অন দ্য পোয়েট Gieve Patel, born in 1940. So at present, quite naturally, you can safely guess that 60 and 21, so he's running on 81 plus. এই মুহূর্তে ওনার বয়স হচ্ছে 81 বছরের একটু বেশি। তো জিভ প্যাটেল ইজ এ প্র্যাকটিসিং ফিজিশিয়ান। অ্যাকচুয়ালি বাই প্রফেশন, প্রাইমারি তার যে আইডেন্টিটি সেটা হচ্ছে একজন ডাক্তারের, বাট হি ইজ মোস্টলি নোন অ্যাজ এ রাইটার অ্যান্ড এ পেন্টার টু দ্য লার্জার ওয়ার্ল্ড। তো আমাদের জীবিকার জন্য আমরা যতটা না বেশি, মানে যারা বিখ্যাত মানুষ তাদের জীবিকার জন্য যতটা না পরিচিতি লাভ করেন, কোনো কোনো ক্ষেত্রে তাদের তথাকথিত জীবিকার বাইরে এমন কিছু কাজকর্ম থাকে যার জন্য তাকে সারা পৃথিবী চেনে হয়তো। ঠিক আছে, অনিল কুম্বলে ইঞ্জিনিয়ার ছিলেন, আমরা কজন মনে রেখেছি, ক্রিকেটার হিসাবে মনে রেখেছি। দেব ইঞ্জিনিয়ার ছিলেন, অনুপম রায় ইঞ্জিনিয়ার ছিলেন, আমরা কেউ জেনেছি। গায়ক সিধুদা, উনি ছিলেন ডাক্তার, আমরা কেউ কি মনে রেখেছি? আমরা উনার গায়কী সত্তাটাই মনে রেখেছি, ইজন্ট ইট? দ্যাটস ইট। দেবের আমরা অভিনয় সত্তাটাই আমাদের কাছে সবচেয়ে বড় হয়ে উঠেছে somehow. So Gieve Patel is a practicing physician who lives in Mumbai. He writes poetry. Not only he writes poetry, he also paints very well. Has translated the medieval Gujarati poet Akho, and is an artist and a playwright that I just mentioned a little earlier. So he is a translator, he is a playwright, he is an artist, and he is also a writer as well as a poet. In a conversation with poet Arundhati Subramanian, he acknowledges, তো একটা সাক্ষাৎকারে, যে সাক্ষাৎকারটা নেওয়া হয়েছিল অরুন্ধতী সুব্রমণিয়াম বলে যে কবি, উনি ওনার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন উনি, কি হোয়াট মোটিভেটস মোস্ট মাই ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি ইজ দ্য নিড ফর নলেজ। বলে আমি যে সৃষ্টিশীল কাজগুলো করি, সেটা ছবি আঁকা হোক, কবিতা লেখা হোক, এটা যতটা না অবসর বিনোদনের জন্য, যতটা না আনন্দের জন্য, তার থেকে অনেক বেশি নলেজের জন্য। আমরা ভাবি কি কোনো সৃষ্টিশীল কাজ মানুষ করে আনন্দের জন্য, হ্যাঁ এটা ঠিক, 100% কারেক্ট কথা। ইনি বলছেন আনন্দ থেকেও আমার কাছে মনে হয় আমি জ্ঞান অর্জন করছি। কোনো বিষয় নিয়ে যখন আমি কিছু করতে যাচ্ছি, সেই বিষয়টা সম্পর্কে আমাকে জানতে হচ্ছে। ঠিক যেরকমভাবে তোমাদের এইটা পড়াতে গিয়ে আমাদেরকে কিছু কিছু জিনিস জানতে হয়েছে,
যদি আমাকে এটা না পড়াতে হতো, আমার জি প্যাটেল সম্পর্কে জানার কোনো দরকারই হয়তো পড়তো না, ইজন্ট ইট? সো কোনো একটা ক্রিয়েটিভ কাজ করতে গেলে অটোমেটিক্যালি আমাদের লেভেল অফ অর লেয়ার অফ ইন্টেলিজেন্সটা হায়ার হয়ে যায়। সেটাই বলছেন, হয়তো নলেজটা অনেক বেশি এনহ্যান্সড হয়। মাই ওয়ে অফ নোয়িং সামথিং ইজ বাই রাইটিং অর পেন্টিং। লেখার মধ্য দিয়ে অথবা আঁকার মধ্য দিয়ে আমি যেন নতুন কিছু জানছি বলে মনে হয়। এভরিডে it seems to me as if I am exploring new vistas of experiences through my creative activities. Okay, of course it gives me pleasure, but more than that I feel that I am gaining some knowledge through that. Okay, this gives me a sense of having made it on my own. এটা আমাকে এক ধরনের অনুভূতি দেয়, এক ধরনের বোধের জন্ম দেয় আমার মধ্যে, যে কি, অফ হ্যাভিং মেড ইট অন মাই ওন। এবং সেই জ্ঞানটা যেন আমার মনে হয় আমি নিজের জন্য নিজে তৈরি করলাম। আমরা বই পড়ে জ্ঞান অর্জন করি, আর যারা স্রষ্টা, যারা ক্রিয়েটিভ ইম্পালসের লোক, তারা ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানটা কিন্তু বুকিস নলেজ নয়, এই জ্ঞানটা হচ্ছে বোধ, উপলব্ধি, রিয়েলাইজেশন। অ্যাকচুয়ালি বুকিস নলেজ আর বোধের দিক থেকে যে উইজডম আছে মানুষের, দুটোর মধ্যে বিস্তর একটা ফারাক রয়েছে। ওকে, সেই ফারাকটা হয়তো তোমাদের এই বয়সে দাঁড়িয়ে তোমরা বুঝতে পারবে না, কিন্তু পৃথিবীর যারা সেরা সেরা জ্ঞানী মানুষ, বড় বড় ফিলোসফার, তাদের যে জ্ঞানের লেভেলটা সেটা কিন্তু উপলব্ধি জায়গা থেকে এসছে, এবং সেই কথাটাই অন্যভাবে ঘুরিয়ে বললেন জি প্যাটেল এখানে। ওকে, সো জি প্যাটেল রাইটস হোয়াট মে বি কনসিডার ক্লিয়ার কনভারসেশনাল পোয়েট্রি। এনার কবিতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এনার কাঠিন্য নেই। আমরা টি.এস. এলিয়ট যখন পড়তে যাব খুব কঠিন বলে মনে হবে, আমরা যদি সিলভিয়া প্লাথ পড়ি কঠিন বলে মনে হবে। ওকে, কিন্তু যখন আমরা জি প্যাটেল পড়বো মনে হবে ও সো ইজি টু আন্ডারস্ট্যান্ড, it is touching as if the core of my heart as it, okay, as I read. Okay, তো জি প্যাটেল লিখছেন এমন ধরনের কবিতা ও কাব্য যেটাকে মনে হতে পারে বা যেটা পড়ে মনে হবে যেটা ক্লিয়ার এবং কনভারসেশনাল, যেন কথোপকথনের ঢঙ্গে, অ্যাজ আই এম টকিং টু ইউ থ্রু মাই চ্যানেল প্ল্যাটফর্ম। It doesn't matter whether you are present before me or not. Whenever I am before the camera, I simply feel that you are before me as you are always present, or as you remain present in the classroom situation. তো ইনিও বলছেন যে এখানে বলা হচ্ছে যেটা, যে ইনার কবিতা পড়তে পড়তে মনে হয় কবি যেন আমাদের সঙ্গে কনভারসেশন করছে, কনভারসেশনাল মোডে বলছেন কোনো একটা কথা। সো হিজ পোয়েট্রি ক্যান বি টার্মড অ্যাজ ক্লিয়ার, পরিষ্কার, স্বচ্ছ, সাধারণ, সরল, কনভারসেশনাল পোয়েট্রি, ভেরি মাচ ইন স্টাইল অফ ফিলিপ লার্কিন, দ্য ব্রিটিশ পোয়েট হু রোড সাম অফ দ্য ফাইনেস্ট পোয়েট্রি ইন দ্য 50s অ্যান্ড দ্য 60s। 1950 এবং 60-এর দশকে ইংল্যান্ডের একজন বিখ্যাত কবি ফিলিপ লার্কিন, তিনিও এরকম কবিতা লিখেছিলেন, যার কবিতা পড়তে গিয়ে ভাষাগত ব্যাপারে খুব একটা মাথা ঘামাতে হতো না, খুব কঠিন কোনো লিঙ্গুইস্টিক ওখানে কোনো ব্যাপারটা ছিল না, ভাষার একটা সারল্য ছিল, ওখানে থট কন্টেন্টটাই ছিল মূল বিষয়, যেটা আমাদেরকে কবি আশা করতেন বা করেন। দ্য পোয়েট এক্সপেক্টস দ্য রিডার্স টু গ্র্যাব দ্য থট, টু অ্যাসিমিলেট দ্য থট, অ্যান্ড ফর দ্যাট পারপাস the poet has never made the language a hurdle before us to overcome. Okay, that's it. So Patel's poetry is marked by keen observation and irony. উনি যে কবিতাগুলো লিখেছেন, কবিতা দু ধরনের, একটা ভাবনার জায়গা থেকে, ইমোশনের জায়গা থেকে, ইমোশনটা কেমন হবে হচ্ছে সেটা আমি তুলে ধরলাম। রবীন্দ্রনাথের যে কবিতাটা রয়েছে না, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের উপর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। একদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে কবির মনে একটা অদ্ভুত এনার্জি ফিল করছেন উনি, তো সেই অনুভবের জায়গা থেকে লিখছেন। এটাতে পর্যবেক্ষণ বা অবজার্ভ করার ব্যাপার খুব একটা নেই, এখানে সেলফ রিয়েলাইজেশন, সেলফ অবজারভেশনের জায়গাটা রয়েছে, ঠিক। বাট দ্য ওয়ার্ল্ড দ্যাট প্যাটেলস পোয়েট্রি as well as the poet of the British origin, that is Philip Larkin, offers us, there we come across the function of the keen observation by the poet. কবি খুব তীক্ষ্ণভাবে তার চারদিকটা লক্ষ্য করেছেন, এবং তার সেই পর্যবেক্ষণের ফলে যে সমস্ত ঘটনা তার চোখে ধরা পড়েছে, যে সমস্ত বিষয় তার কাছে, তার হৃদয়ের কাছে ছুঁয়ে গেছে, ওকে, সেই জিনিসগুলোই তিনি তুলে ধরেছেন বা তার উপর দাঁড়িয়ে তিনি কবিতাগুলো লিখেছেন। ওকে, Patel's poetry is marked by keen observation and irony and conveys the sense of the ordinary. ওকে, এবং সাধারণ একটা বোধ, সাধারণ সংক্রান্ত বোধ, অর্থাৎ অসাধারণ কিছু পড়ছি ব্যাপারটা নয়। অ্যাকচুয়ালি রোম্যান্টিক কবিদের যে ঘরানাটা ছিল সাধারণকে অসাধারণ করে তোলা, অনেকটা সেই ঘরানায় যেন আমরা
পাটেলকে লিখতে দেখি। ওকে, এভরি ইয়ার পাটেল কন্ডাক্টস আ পোয়েট্রি ওয়ার্কশপ ফর স্টুডেন্টস অফ দ্য ঋষি ভ্যালি। ওকে, এটা আমি আর খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন না, উনি একটা পোয়েট্রি ওয়ার্কশপ করেন, ঠিক আছে। তো ওয়ার্কশপ ব্যাপারটা আর জেনারেল ক্লাসের মধ্যে একটা ফারাক আছে, যেটা কী ফারাক আমি ছোট্ট করে বলিনি। ওয়ার্কশপে যেখানে হচ্ছে গিয়ে ক্রিয়েটিভিটি জায়গাটা দেখা হয় বা জোর দেওয়া হয়, ঠিক আছে। আর ক্লাসের ক্ষেত্রে ডেমনস্ট্রেশনের ব্যাপারটা অনেক বেশি। হ্যাঁ, ওয়ার্কশপে একটা ডেমনস্ট্রেশন থাকে, ডেমনস্ট্রেটর থাকেন, তবে ক্রিয়েটিভিটি জায়গাটা বেশি এখানে এমফাসাইজ করা হয় সাম অর দ্য আদার। ইনফ্যাক্ট এরপরে যে সেগমেন্টটা রয়েছে তোমাদের টেক্সট বইতে, আমি কিন্তু ওই জায়গাটা যাব না, কারণ ওই জায়গাটাতে যদি আমি এখন ঢুকে পড়ি তাহলে কিন্তু কবিতাটা মিসিং হয়ে যাবে। তার যে মেন ফোকাস থেকে আমি এতক্ষণ যে বিষয়টা হাইলাইট করতে চাইলাম, সেই বিষয়টার আরও একটু অন্য লেয়ার অফ ডিসকাশন এখানে রয়েছে। আমি কিন্তু এটা এখন আসবো না। ব্যাটারটা হচ্ছে আরেকটা কারণে আমি এখানে আসবো না, যে এটা আলোচনা করে দিলে ছাত্রছাত্রীদের ইন্টারেস্টটা একটু ডাইভার্টেড হয়ে যায়, আমি এটা দেখেছি। ওকে, যাই হোক, আমরা এইটুকু জানবো জি প্যাটেল সম্পর্কে এবং তারপরে চলে যাব আমাদের টেক্সটে। বাট বিফোর গোয়িং টু দ্য টেক্সট অ্যানালিসিস, আমি একটা ইস্যু তুলে ধরতে চাইব। এই কবিতাটা পড়তে গেলে না আমাদের মনের মধ্যে এমপ্যাথি থাকতে হবে। এমপ্যাথি মানে সমানুভূতি। এমপ্যাথি ফর হুম? এমপ্যাথি ফর দ্য ট্রিজ হু আর আওয়ার ওন ট্রু ফ্যামিলি, as per the suggestion of that great poet who wrote the poem, that is our own true family, Ted Hughes. তো আমরা এই বোধটা নিয়ে যদি পড়তে পারি এই কবিতাটা, তাহলে কিন্তু কবিতাটা আমাদের মনের মধ্যে ছুঁয়ে যাবে। আমি তো কবিতাটা এক্সপ্লেন করেই দেবো ডেফিনেটলি। একটা কবিতা বা কোনো একটা পিসের অর্থ বোঝা আর উপলব্ধি করা দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে। অ্যান্ড আই হোপ মাই স্টুডেন্টস হু উড বি দেয়ার, নট অনলি দ্য স্টুডেন্টস বাট অল অফ ইউ হু উড বি ওয়াচিং মি over the platform of YouTube, I definitely expect you to feel the message, to perceive the message that the poet has tried to present here or provide to us. So let's move on to the text itself, and after the text is over, I would come back to the rest part of the introduction. So the first line, it takes much time to kill a tree. So the very first line gives us a contrast. It is very easy to kill animals, especially human beings. Don't take it otherwise. Don't think that I am promoting human killing. No. মানুষকে মেরে ফেলতে সময়টা কম লাগে, একটা মানুষকে হত্যা করতে খুব কম সময় লাগে, কিন্তু একটা গাছকে হত্যা করতে অনেকটা সময় লাগে। প্রথম লাইনে একটা ইস্যু তুলে দিয়ে গেলেন। ইন দ্য ভেরি ফার্স্ট লাইন দ্য পোয়েট প্রেজেন্টস আস with a particular issue which would definitely claim a bit of attention, bit of analytical attention from us. Why? কেন এতটা সময় লাগে তার উত্তর দিয়েছেন ডেফিনেটলি কবিতার মধ্যে, সেটা আমরা পরে আসবো। নট এ সিম্পল জ্যাব। জ্যাব মানে হচ্ছে কোপানো, অর্থাৎ আমরা যে কোনো কিছু দিয়ে ছুরি বা ছোরা দিয়ে কোপাই, এটাকে জ্যাবিং বলা হয়। তো জ্যাবিং করে মানুষকে মেরে দেওয়া যেতে পারে, অন্য কোনো প্রাণীকে সহজে মেরে দেওয়া যেতে পারে, বাট ইন কেস অফ আ ট্রি সিম্পল জাবিং বাই এ নাইফ উড নট সাফাইস, যথেষ্ট হবে না। ইট উড নট অনলি বি এনি অফ ইম্প্যাক্ট, থ্রু জাবিং ইউ কান্ট কিল আ ট্রি। ওকে, তো জাবিং করে অর্থাৎ কুপিয়ে ছুরির এক কোপে বা ছোড়ার এক কোপে আমরা কিন্তু গাছকে মারতে পারবো না। নট এ সিম্পল জ্যাব, সিম্পল একটা জাবিং দিয়ে ছুরির আমরা পারবো না একে মারতে। Will to it. Okay, it has grown slowly consuming the earth. আস্তে আস্তে করে ব্যাখ্যার দিকে এগোচ্ছেন কেন পারা যাবে না। অ্যাকচুয়ালি একটা গাছ বড় হয়ে ওঠে দীর্ঘ সময় ধরে। স্পেশালি এখানে গাছ বলতে আমি কিন্তু ওই সিজনাল ফ্লাওয়ার্স বা যেগুলো শর্ট লিভিং প্ল্যান্টস তাদের কথা বলছি না, কবিও বলছেন না। তো এগুলো সব বৃক্ষ জাতীয় গাছ, লার্জ ট্রিজ, যেগুলো ছোট্ট দু পাতাওয়ালা একটা সিডলিং থেকে একটা মহিরুহের জায়গায় পৌঁছাতে বেশ কয়েক বছর, বেশ কয়েক দশক সময় নিয়ে নেয়। তো এই বেড়ে ওঠার প্রক্রিয়ায় ধীরে ধীরে বেড়ে ওঠে। ইট স্লোলি গ্রোজ কনজিউমিং দ্য আর্থ, মাটি গ্রহণ করে, মানে মাটি থেকে নিউট্রিয়েন্টস গ্রহণ করে। ওকে, ডিফারেন্ট টাইপস অফ মিনারেলস, ওকে, এটসেট্রা এটসেট্রা। কনজিউমিং দ্য আর্থ, রাইজিং আউট অফ ইট, এর মধ্য থেকে এর উত্থান ঘটে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, এবং পৃথিবীর যে আর্থ ক্রাস্ট
ভূত্বক, সেখান থেকে খাদ্য সংগ্রহ করে এবং এই খাওয়ার তাকে কেউ রেডি করে দেয় না। সো এটা আমাদের কমন একটা ব্যাটার দেখেছি আমরা, যে সমস্ত প্রাণ প্রকাশ অর্থাৎ প্রাণের যে প্রকাশ দেখি সেটা প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে, যারা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট ওয়েতে ছোটোবেলা থেকে বাইরে অ্যাটমসফিয়ারের সঙ্গে এনভায়রনমেন্টের সঙ্গে লড়তে লড়তে বড় হয়, তাদের মধ্যে রেজিস্ট্যান্স পাওয়ার, তাদের মধ্যে অনেক বেশি স্টার্ডিনেস আমরা দেখি। ওকে, তারপর ইটস ক্রাস্ট অ্যাবসর্বিং ইয়ার্স অফ সানলাইট, মার্ক দ্য এক্সপ্রেশন, যেন বছরকে সে কনজিউম করেছে, ব্যাপারটা তা নয়, ইট ইস দ্য স্টাইল অফ এক্সপ্রেশন। ওকে, ইয়ার্স অফ সানলাইট মিনস ডাউন দ্য ইয়ার্স ইট হ্যাজ কনজিউমড সানলাইট, এয়ার, ওয়াটার, অ্যান্ড আউট অফ ইটস লেফ্রাস হাইট। গাছের গুঁড়িগুলোকে দেখে কেমন মনে হয়? কুষ্ঠ রোগাক্রান্ত মানুষের ত্বক যেরকম হয়ে যায়, অনেক জায়গায় এবড়ো খেবড়ো হয়ে যায়, ওকে আনইভেন রাফ হয়ে যায়, ওটা ওই রকম দেখতে লাগে গাছের গুঁড়িগুলো। কিন্তু সেই লেপ্রাস অর্থাৎ লেপার রোগীর মতো অ্যাপিয়ারেন্স যে গাছের গুঁড়িগুলো, সেখান থেকে কিন্তু স্প্রাউট করে সফট গ্রিন লিভস। তো গাছেদের বেড়ে ওঠার প্রক্রিয়াটা কিন্তু দীর্ঘকালীন একটা প্রসেস। আর আমাদের চারদিকে জগতে আমরা যদি একটু চোখ বোলাই দেখতে পাবো, যাদের বেড়ে উঠতে যত বেশি সময় লাগে তাদের মধ্যে কিন্তু প্রাণ শক্তিটা তত স্ট্রং হয়। ওকে, ভিগার, ভাইটালিটি এগুলো অনেক বেশি থাকে। সো হ্যাক অ্যান্ড চপ। হ্যাক মিনস রাফ ওয়েতে কাটা, অর্থাৎ যেটা আমরা করাত দিয়ে গাছকে কাটি, ঘসর 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 করে। জাস্ট আমি এখানে একটা কথা বলবো, এই করাতের শব্দ এখন আবার তো ইলেকট্রিক করাত এসে গেছে। জাস্ট ইমাজিন ওই করাতটা একবার নিজেদের গায়ে চালিয়ে দেওয়া হচ্ছে। জাস্ট ইমাজিন, আমি চালাতেও বলছি না, একবার মনে করে নেওয়া যাক ওই ইলেকট্রিক করাতটা আমাদের গায়ের উপর দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে। হাউ উড ইট ফিল? It would certainly feel terrific. If we can feel the terror, then how should we fail to feel it in case of the trees when we fell the trees, isn't it? So Gieve Patel has tried his best to excite this kind of feelings in our heart of hearts. That's the point. So hack and chop. Chop means কুচি কুচি করে কুপিয়ে কুপিয়ে কাটা। তো এটা করো, তাহলে হয়তো গাছকে কাটা যাবে। বাট দিস alone won't do it. দ্যাটস দ্য ম্যাটার। আমি একটা গাছকে কেটে ফেললাম, করাত দিয়ে খুব নিষ্ঠুরভাবে, ভয়ঙ্করভাবে কেটে ফেললাম, তাতে কি গাছটা মরে গেল? নো। ইফ ইউ থিঙ্ক দ্যাট বাই হ্যাকিং অ্যান্ড চপিং ইট ইউ হ্যাভ কিল দ্য ট্রি, ইউ আর রং। নট সো মাচ পেন উইল ডু ইট। আমাদের বহু ক্ষেত্রে আমরা দেখি আমাদের চারদিকে জগতে, একটা মানুষ যদি সিভিয়ারলি কোথাও উন্ডেড হয়, সেই উন্ডের যে পেনে মানুষের হার্ট ফেল করে মৃত্যু হতে পারে। সো একটা মানুষের সিভিয়ার কোথাও পেন হয়েছে, ওই ক্ষতটার জন্য, ওই উন্ডটার জন্য, ইঞ্জুরিটার জন্য তার কিন্তু শারীরিক মৃত্যু ঘটেনি, ওই পেনটা সহ্য করতে না পেরে তার নার্ভাস সিস্টেম ফেল করেছে। আর নার্ভাস সিস্টেম ফেল করা মানে সমস্ত অ্যাক্টিভিটি স্টপ হয়ে মানুষটা মারা গেছে। তো এটা মানুষের ক্ষেত্রে এই যদি ঘটনা ঘটে, গাছেদের ক্ষেত্রে ওই ভয়ঙ্কর পেন, একটা গাছকে করার দিয়ে আগে যখন কাটা হতো, যখন when there was no electric saw, the manual saw simply gave the pain to the huge tree down the hours. কয়েক ঘন্টা সময় লেগে যেত, আর সেই কয়েক ঘন্টা ধরে গাছটা যন্ত্রণা সহ্য করতো। আমাদের হয়তো 2-3 মিনিটের যন্ত্রণা আমরা হার্ট ফেল করেছি, গাছ কয়েক ঘন্টা যন্ত্রণা সহ্য করার পরেও যখন তার কেটে ফেলা হলো, আমরা ভাবলাম গাছটা মরে গেল। নো, মরেনি তখন। দ্য ব্লিডিং বার্ক, ওই রক্তাক্ত যে গাছের ছালটা, যেখান থেকে গাছের রক্ত বা যে স্যাপগুলো যেগুলো গড়িয়ে পড়ে, দ্য স্যাপস দ্যাট সিম্পলি উজেস আউট অফ দ্য উন্ডস অর কাট অর চপড প্লেসেস, সেগুলো কিন্তু দেখা যাবে খুব দ্রুত আবার সারিয়ে উঠছে, আমরা মানুষেরা ওইটা ভাবতেও পারবো না। দ্য ব্লিডিং বার্ক, রক্তাক্ত সেই ছালটা খুব দ্রুত সুস্থ হয়ে যায়, হিল করে যায়। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং মাটির কাছাকাছিতে, কারণ আমরা ইউজুয়ালি কী করি, উই কাট দ্য ট্রিজ, উই ফেল দ্য ট্রিজ অলমোস্ট নিয়ার দ্য গ্রাউন্ড, হয়তো এইটুকু অংশ, সাম 5 or 6 inches আর লেফট, দ্য স্টাম্পস অফ দ্য ট্রিজ আর লেফট দেয়ার। ওই মাটির কাছাকাছি যেটুকু অংশ থাকলো, সেখান থেকে দেখা যাবে আবার বেরিয়ে এসছে। কী বেরিয়ে এসছে? উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, কোঁকড়ানো কোঁকড়ানো ছোট ছোট নরম পল্লব বেরিয়েছে। ওকে, মিনিয়েচার বাউজ, হোয়াট অ্যান এক্সপ্রেশন। ওকে, মিনিয়েচার বাউজ বলছে এগুলো বৃহৎ শাখার ক্ষুদ্র রূপ। মিনিয়েচার তো তাই বোঝায়। এগুলোকে যদি
আমরা না কেটে ফেলি, হুইচ ইফ আনচেকড, এগুলো যদি চেক করে ফেলি মানে আবার যদি কেটে ফেলি, আবার যদি নষ্ট করে দিই সেটা আলাদা প্রশ্ন, কিন্তু ওদের যদি ফ্রিলি বাড়তে দেওয়া হয়, ইফ উই লেট দেম গ্রো আনচেকড ফ্রিলি, দে উড ইন কোর্স অফ টাইম এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ, তারা প্রসারিত হতে হতে বাড়তে বাড়তে একসময় আগের চেহারায় আগের অবস্থায় পৌঁছে যাবে। দ্যাট ইজ সো এত প্রবল কষ্ট দেওয়ার পরেও গাছকে মারা গেল না, তাহলে কি প্রবল প্রাণ শক্তি! হোয়াট ইজ দ্য সোর্স, হোয়াট ইজ দ্য মিস্ট্রি অফ সাচ এ হিউজ লাইফ ফোর্স, হিউজ ভাইটালিটি, unthinkable, incredible vitality? What is the source of all these? That is the question that would certainly arise in our mind, and that also rose in the mind of the poet. No, the root is to be pulled out. না, এভাবে মারা যাবে না গাছকে। এবার কবি বলে দিচ্ছেন যেন মানে ওয়েট নাকি, না, কবি এটা বলেননি, এটা আমরা বদমাইশ মানুষেরা অলরেডি জেনে গেছি, আমাদেরকে বলতে হয় না, আমরা সব কিছু জেনে গেছি যে গাছকে মারতে গেলে শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। ইট ইজ টু বি পুলড আউট, একে টেনে তুলতে হবে মাটি থেকে, আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। অ্যাঙ্কারিং মিনস সাস্টেইনিং। অ্যাঙ্কারতে আমরা করি কি, আমরা আঁকড়ে ধরি কোনো জিনিসকে, উইথহোল্ড করে রাখি। তো পৃথিবীর মাটি যেন গাছকে অ্যাঙ্কারিং, মানে অ্যাঙ্কার গাছ করে কোথায়, পৃথিবীর মাটিতে। তো সেই অ্যাঙ্কারিং আর্থ থেকে টেনে একে বের করে দাও। ইট ইজ টু বি রোভড, টাইড, এবং সেটা করতে গেলে টু ডু দ্যাট হোয়াট ইজ নেসেসারি, দ্যাট ইউ শুড রোভ দ্য ট্রি, টাই ইট উইথ সাম রোভস অ্যান্ড পুল আউট। আমরা বিভিন্ন রকম মেশিন টেশিন কাজে লাগিয়ে দড়ি দিয়ে চারদিকের মাটি ফাটি খুঁড়ে গাছকে টেনে বের করে আনতে হয়। স্ন্যাপড আউট আর পুলড আউট ইন্টার, তখন চড়চড় করে ছেড়ে আসতে থাকে। স্ন্যাপিং মিনস খুব হঠাৎ সাডেন ব্রেকিং কোনো কিছু, আর পুলড আউট এন্টায়ারলি অথবা পুরোপুরি টেনে ফেলতে হয়, খুব নিষ্ঠুর হয়, ভেরি ক্রুয়ালি। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখতে বলবো, আই উইল সিম্পলি আস্ক দ্য ভিউয়ার্স দ্যাট দ্য পোয়েট হ্যাজ নেভার ইউজড এনি কাইন্ড অফ সেন্সেশনাল ওয়ার্ড অ্যাজ আই এম ইউজিং। আমি যেভাবে বলছি ক্রুয়েলি, ইনসেন্সিটিভ ওয়েতে এগুলো বলছি, উনি কোথাও বলেন, উনি চুপচাপ যেন বলে যাচ্ছেন। অ্যাকচুয়ালি দ্য ডেপথ অফ প্যাথোস দ্যাট হি ফিলস ইন হিজ হার্ট অফ হার্টস হ্যাজ সিম্পলি ফরবেড হিম টু ইউজ এনি কাইন্ড অফ সো কল্ড সেন্সেশনাল ওয়ার্ডস। এত গভীরে তার এই বেদনাটা হচ্ছে যেন ওই বেদনাটাই তাই নিষেধ করছে যে ওই ধরনের শব্দগুলো এখানে ব্যবহার করো না, কারণ ওই শব্দগুলো ব্যবহার করলে ওই প্যাথোসের গুরুত্বটা যেন হারিয়ে যাবে। সিম্পলি তিনি বলে যাচ্ছেন, আর আমরা যেন সেই কষ্টটা অনুভব করতে পারি ওনার ওই সো কল্ড নন সেন্সিটিভ বা এক ধরনের চুপচাপ প্যাসিভ অ্যাটিটিউড থেকে আমরা যেন কষ্টটা ফিল করি, যে কত গভীরে ছিল কষ্টটা। কারণ আমরা জানি যেখানে গভীরতা সেখানে নীরবতা, সেখানে কম কথা। তো যাই হোক, and pulled out, snapped out or pulled out entirely and from the earth cave, পৃথিবীর ওই গহ্বর থেকে নেয়, যখন একটা গাছকে শেকড় শুদ্ধ তুলে আনি দেখতে পাই একটা গর্ত তৈরি হয়, যেন কেভ তৈরি হয়, পৃথিবীর সেই গহ্বর থেকে তাকে তুলে আনতে হয়, তখনই গাছটাকে হত্যা করা যায়। and the strength of the tree exposed, এটাই তখন আমাদের সামনে এক্সপোজ করে এই তুলে আনার প্রক্রিয়াটা, যে গাছের এত শক্তি, এত ভাইটালিটি, এত ভিগার, এত লাইফ ফোর্সের সোর্স কোথায়। সোর্সটা হচ্ছে তার শেকড়টা অনেক গভীরে, মাটির গভীরে। সো এখানে একটা হিন্ট যেন দিয়ে গেলেন কবি, যে যত মাটির কাছাকাছি, যার রিলেশন মাটির সঙ্গে যত ডিপ, সে তত বেশি প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ। মানুষ মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক আগে, জঙ্গলে আমাদের জন্ম হয়েছিল, আমাদের মানুষের বেড়ে ওঠা প্রাচীন মানুষের জঙ্গলের মধ্যে, তখন আমাদের মধ্যে যে ভিগার, ভাইটালিটি, যে ভীষণ জীবন শক্তি ছিল। আমরা আজকে চার দেওয়ালে বন্দি খুব ওয়েল সিকিউর লাইফ লিড করছি, কিন্তু আমরা সত্যি কি সিকিউরড? আমরা নিজেদেরকে উইকেন্ড করে ফেলেছি। যত বেশি আমরা নেচার থেকে সরেছি, যত বেশি মাটি থেকে সরে গেছি, তত বেশি কিন্তু আমরা উইকার হয়ে গেছি। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। ওকে, সো আউট ফ্রম দ্য আর্থ কেভ অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, সে উৎসটা কি? এই যে সাদা সাদা ভেজা ভেজা শেকড়টা। দ্য মোস্ট সেন্সিটিভ, যেটা গাছের মধ্যে সবচেয়ে হয়তো সেন্সিটিভ জায়গা, কারণ আমরা জানি গাছের যে মূল থাকে, তার যে মূলত্র সামনে যে একটা টুপির মতো অংশ থাকে, সেটা আসলে খুব নরম, কিন্তু খুব নরম আবার খুব শক্তিশালী। যে পাথরকে আমরা হয়তো গাঁইতি মেরেও ফাটাতে পারি না, ওই নরম গাছের শেকড় কিন্তু পাথর ফাটিয়ে শেকড়কে মানে আমরা এগিয়ে যেতে দেখি। সো দ্যাট ইজ দ্য সোর্স অফ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি। অ্যাপারেন্টলি অর আউটওয়ার্ডলি ইট ইজ so soft, so weak, but it is so strong within.
That's the mystery. The strength of the tree exposed, the source, the white and wet, the most sensitive, hidden for years inside the earth. এবং সেটা বছরের পর বছর লুকিয়ে থাকে, পৃথিবীর মধ্যে লুকানো থাকে তার অস্তিত্ব। Then the matter of scorching and choking in sun and air. গাছটাকে আমরা উপরে ফেলার পরেও কখনো কখনো দেখি মাটির সঙ্গে তো কোনো টাচ নেই, তাও দেখবো দু চারটা হয়তো ফেঁকড়ি বেরিয়েছে, মানে তখনও জীবনী শক্তি তার মধ্যে বেঁচে আছে। হয়তো শেষ পর্যায়ে ওরা হয়তো আর কোনো ভবিষ্যৎ নেই, তাও শেষ বেলাতেও যেন একটা জীবনের বার্তা দিয়ে যায় ওই উপরে ফেলা গুঁড়িটা, অবশিষ্টাংশটা, স্টাম্পটা। তারপরে আস্তে আস্তে করে কী হয়, রোদে পড়ে থাকতে থাকতে, বাতাসে পড়তে পড়তে স্কর্চিং হতে থাকে, রৌদ্র দগ্ধ হতে থাকে, চোখ হতে থাকে তার লাইফ ফোর্স, যেন তার জীবন শক্তিটাকেও দম বন্ধ করতে থাকে, যেটাকে আমরা সো কল্ড সিজনিং বলি। মানুষের একটা টার্ম আমরা আবিষ্কার করেছি, সিজনিং। রোদে ফেলে রাখা, জলে ফেলে রাখা, বাইরে হাওয়াতে ফেলে রাখা, কাঠটা নাকি তাতে শক্ত হয়। ব্রাউনিং, তারপর আস্তে আস্তে করে ওটা বাদামি কালার ধারণ করতে থাকে, হার্ডেন হতে থাকে, ওই যে সিজনিংয়ের কথাটা বললাম, শক্ত হতে থাকে। টুইস্টিং, যেন মোচড়াতে থাকে, মোচড়াতে মানে এখানে সংকুচিত হতে থাকে। কাঠ শুকলে আস্তে আস্তে করে তার জলীয় অংশটা যখন বাষ্পীভূত হয়ে চলে যায় ভেতর থেকে, তখন আমরা কি দেখি, তার মধ্যে একটা সাঙ্কেন টাইপ দেখা যায়, সাঙ্কেন একটা ফেনোমেনা, উইদারিং, এবং কিছুটা ক্ষয়ও তার মধ্যে হয়, উইদার অ্যাওয়ে হয়ে যায়। কোনগুলো? গাছের বাইরের যে আবরণটা, ছালটা, বার্কটা, সো দ্যাট উইদার্স অ্যাওয়ে। সব মিলিয়ে থ্রু এ লং প্রসেস it is done. What is it? It is the killing of the tree. So, গাছকে আমরা হত্যা করি নির্বিকার চিত্তে, ন্যূনতম মানসিক বিচলন ছাড়া। এবং এই জায়গায় দাঁড়িয়ে কবি একটা বার্তা দিতে চেয়েছেন আমাদের, যে মানুষের হত্যায় আমরা বিচলিত হই, গাছেদের মেরে ফেলাটাকে আমরা কি হত্যা বলে ভাববো? যদি ভাবি তাহলে কিন্তু আমাদের মধ্যে ওই মানসিক বিচলনটা আসবে, যেটা আমরা কোনো একজন মানুষকে মরতে দেখলে বা নিহত হতে দেখলে ফিল করি। ওটাই হচ্ছে মূল ফোকাসের জায়গা, এবং সেটা ফোকাস করার জন্য অন এই প্রিপোজিশনটা উনি ব্যবহার করেছে। এবং ডেফিনেটলি এই কবিতাটা শেষ করার পরে আমি খুব একটা অন্য কিছু আলোচনার প্রসঙ্গে মানে মানসিকভাবে থাকি না, তবে কয়েকটা কথা আমি এখানে বলে নেবো, যেটা আমি বলেছিলাম। দ্য পোয়েমস টাইটেল অন কিলিং আ ট্রি এস্টাবলিশেস আইরনি অ্যাট দ্য ভেরি আউটসেট। শুরুতে একটা আইরনি হাইলাইট করছে। আইরনি মানে, আইরনি কথা মানে হচ্ছে যেটা আমরা বলি সেটা যেটা বোঝাতে চাই না, বা যেটা বলিস না সেটা বলি। ইউ আর এ নাইস ফ্রেন্ড অফ মি টু পুট মি ইন ডেঞ্জার। আমাকে বিপদে ফেলার পক্ষে খুব দারুণ বন্ধু তুমি। তাহলে কি নাইসটা নাইস? ডেফিনেটলি নট নাইস, ইট ইজ ভেরি ব্যাড। উল্টোটা বুঝে। তাহলে কিলিং এই কথাটা মধ্য দিয়ে কবি প্রথমে বলে দিয়েছেন যে আমরা ওটাকে কিলিং ভাবি না। সো দ্যাট ইজ দ্য আইরনি। কবিতার শুরুতে আমাদেরকে তিনি দিয়েছেন। ইট ইজ অলমোস্ট অ্যাজ ইফ দ্য অ্যাক্ট অফ কাটিং ডাউন আ ট্রি বিকামস এ সেরিমোনিয়াল টাস্ক। আমাদের কাছে গাছ কাটা যেন একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে গেছে। বেশ হই হই করে আমরা গেলাম, বেশ মানে আলোচনা চলছে, হই হল্লা হচ্ছে, তার মধ্যে গাছ কাটা চলছে। নান অফ আস ফিল এনি পেন when we are busy with cutting a tree, when we are involved in that particular cruel task, or we observe a tree to be cut down or fell down. So আমাদের একটা সেরিমনি দাঁড়িয়ে গেছে। ভেরি এভিডেন্টলি দ্য পোয়েম রিডস অ্যাট টু লেভেলস। স্পষ্টতই কবিতাটা দুটো লেভেল রয়েছে। দ্য ফার্স্ট ওয়ান অফ দ্য মেটিকুলাস টাস্ক অফ কিলিং দ্য ট্রি। একটা গাছকে হত্যা করতে গেলে যে বিশাল কষ্টকর একটা কাজ করতে হয়, সেটা একটা লেভেল। দ্য সেকেন্ড ওয়ান দ্য পারভার্সিটি অ্যান্ড ট্র্যাজেডি অফ দ্য অ্যাকশন। এই কাজটার মধ্যে একটা ট্র্যাজেডি রয়েছে, ভয়ঙ্কর দুঃখজনক ব্যাপার রয়েছে, যেটা আমাদেরকে মুভ করা উচিত কিন্তু আমাদের মুভ করে না। দ্যাট ইজ দ্য আনফর্চুনেট ম্যাটার দ্যাট ম্যান শুড সিস্টেমেটিক্যালি ডিস্ট্রয় দ্য এনভায়রনমেন্ট। আমরা মানুষেরা খুব পদ্ধতিগতভাবে, খুব ওয়েল অর্গানাইজড ওয়েতে প্রকৃতিকে শেষ করে দিচ্ছি, আর সেটাই যেন বলা হয়েছে দ্বিতীয় অংশে। দ্য পোয়েট ইনভোকস দ্য লিরিসিজম ইন নেচার্স রেজিলিয়েন্স ইন দ্য ফার্স্ট টু স্ট্যান্জাস। অ্যাকচুয়ালি রেজিলিয়েন্স মানে প্রাণশক্তি, যে প্রাণশক্তি কোনো কিছুকে ফিরিয়ে আনে তার পূর্বের অবস্থায়। ডেস্ট্রয়েড হওয়ার পরেও একটা রিকনস্ট্রাক্ট করার একটা ক্ষমতাকে আমরা রেজিলিয়েন্স বলি আর কি। ওকে, তো যাই হোক, ইন দ্য ফার্স্ট টু স্ট্যান্জাস গাছের ওই রেজিলিয়েন্সটাকে হাইলাইট করা হয়েছে। অ্যান ইমেজ অফ ফিডিং ট্রি, সেখানে আমরা একটা বড় হয়ে ওঠা গাছের ছবি দেখছি। ওকে, অ্যান্ড হিলিং ট্রি, এবং একটা গাছকে কেটে ফেলার পরেও সে নিজেকে বাঁচানোর একটা চেষ্টা করছে, হিল করার চেষ্টা করছে, তার ছবি দেখি। দ্য ফলোয়িং টু স্ট্যান্জাস ক্রিয়েট আ সেন্স অফ হন্টিং ইন দ্য মেথডিক্যাল অ্যানালিসিস অফ দ্য এক্সিকিউশন অফ এ ট্রি।
আর পরের দুটো স্ট্যান্ডা যেন আমাদেরকে হন্ট করে বেড়াবে কবিতাটা শেষ করার পরেও, যেভাবে আমরা সিস্টেমেটিক্যালি একটা গাছকে শেষ পর্যন্ত টেনে ছিঁড়ে হিঁচড়ে দুমড়ে পৃথিবী থেকে উপড়ে ফেলে তাকে ধ্বংস করা পর্যন্ত আমাদের যেন শান্তি হয় না যতক্ষণ না পারছি, সেটা আমাদের হন্ট করা উচিত। দ্য পোয়েট রাইটস ইন ফ্রি ভার্স, এবং কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে কোনো সো কল্ড রাইমিং নেই, তাহলে এটাকে ফ্রি ভার্স বলি, রাইমিং ফ্রি ভার্স। ওকে, থ্রু ফাইনাল ডিটেল ব্রিলিয়ান্ট ইমেজ মিনস ওয়ার্ড পিকচার, অর্থাৎ এমন একটা বর্ণনা যেটা পড়তে পড়তে ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, এটাকে আমরা পিকচারেসনেস বলি অথবা ইমেজারি বলি। ওকে, ইউজ অফ ইমেজেস ইজ টার্মড অ্যাজ ইমেজারি। ইমেজ মিনস ওয়ার্ড পিকচার, কথা দিয়ে ছবি ফোটানো। তো ব্রিলিয়ান্ট ইমেজারি রয়েছে, ডিটেলড একটা ডেসক্রিপশন রয়েছে, লজিক্যাল সিকোয়েন্স, এবং হাবিজাবি করে বলা হয়নি, হুড়মুড় করে, স্টেপ বাই স্টেপ লজিক্যালি বলা হয়েছে। অ্যান্ড কনভারসেশনাল ইজ, এবং একটা কথোপকথনের যে ইজি ফ্লো ব্যাপারটা থাকে, পরস্পর সঙ্গে কথা বলছি এরকম একটা ঢঙ্গে। দ্য পোয়েট ব্রিংস ফর্ম অ্যান্ড মিনিং টু হিজ পোয়েম, এবং কবিতার আসল অর্থটা তুলে ধরেছেন এইভাবে। এবং সো কল্ড ফর্মলেসনেসের মধ্যেও একটা ফর্ম রয়েছে, ফর্মটা কি, ওই যে বললাম সো কল্ড নন ফর্মাল বা ইনফর্মাল ফর্ম। এবং সব কিছুর মধ্যে দিয়ে একটা সত্য আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, হুইচ উই মাস্ট নট মিস, রাদার উই মাস্ট গ্র্যাব ইট, অ্যাসিমিলেট ইট অ্যান্ড ট্রাই টু ফিল ইট টু প্রিভেন্ট a tragedy not for the tree but for the human civilization, that we must prevent cutting of tree at any cost. যে কোনো মূল্যে আমাদেরকে গাছ কেটে ফেলাটা আমাদের রোধ করতে হবে, এবং সেটা সম্ভব যেদিন মানুষ হিসাবে আমরা গাছ কেটে ফেলাকে কিলিং ভাববো, হত্যা ভাববো, নট বিফোর দ্যাট। সো এইটুকু বলেই আজকে ক্লাসটা শেষ করছি, এবং বিভিন্ন ইস্যুগুলো এই কবিতার যে সমস্ত এক্সাম টপিকস হতে পারে সেটা একদিন আলোচনা হতেই পারে, কিছু হয়তো কোয়েশ্চেন আনসার্স আমি লিখে দেবো না, কিন্তু আলোচনা করে দেবো হয়তো, তো সেটা পরে একটা ক্লাসে হবে। আজকে এই পর্যন্ত।